out, Chuppo! Get out! Yes, I don't want to see your face. Get the hell out of here! তো আমি যদি বলতাম না তাহলে আমি এইভাবে বলতাম, বুঝছেন? তো যাই হোক, হাসনাত আব্দুল্লাহ ভাই এভাবে বলছে কিনা জানি না। সে তার ফেসবুক পেজে একটা পোস্ট করেছেন, গেট আউট চুপ্পু। তো তার ভাব, চেহারা, অঙ্গভঙ্গি মনে সেরকমই ছিল। এখন বর্তমানে হাসনাত আব্দুল্লাহ ভাই তো বাংলাদেশের ক্যাপ্টেন, বর্তমানে বলতে পারেন আপনারা বাংলাদেশের ক্যাপ্টেন, কারণ তার পোস্টের নিচে যে কমেন্টগুলো দেখলাম বেশিরভাগ মানুষই তাকে বাংলাদেশের ক্যাপ্টেন বলে ওনাকে করেছেন আর কি, ওনাকে উক্তি করেছেন। তো নিঃসন্দেহে এটা ভালো, খারাপ কোনো কিছু না। জুলাই নিয়ে গাদ্দারি চলবে না, জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ করো, এমন স্লোগান দেখলাম। বেশ হাসনাত আব্দুল্লাহর যথারীতি উত্তেজিত মুড। শেষ পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন হলো এবং প্রথম দিনই বেশ চাঞ্চল্য তৈরি হলো যখন বিরোধী দল জামাত এনসিপির সদস্যরা ওয়াক আউট করলেন। যিনি জয় বাংলা বলতেন তিনি বাংলাদেশ জিন্দাবাদ বলছেন, যিনি বলতেন যে আমি সালাম করতে পারি না, আমার মন খারাপ, তিনি এখন বলছেন যে ফ্যাসিস্টরা হত্যা করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, রাষ্ট্রপতি ইস্যুতে এবারে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একই পোস্ট করলো। মুহূর্তেই ফেসবুক পোস্টটি ব্যাপক আকারে ভাইরাল হয়ে গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে হাসনাত আব্দুল্লাহর ফেসবুকের দেওয়া সেই পোস্টটিকে ঘিরে। হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে কি এমন পোস্ট করেছে রাষ্ট্রপতিকে নিয়ে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলে অবগত আছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনে কিন্তু একটা ম্যাসাকার, একটা উত্তেজনা পরিস্থিতি দেখা গিয়েছে। আমরা দেখতে পেরেছি যে রাষ্ট্রপতির বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে জামায়াত এবং এনসিপির 11 দলীয় জোটের সংসদ সদস্যরা সংসদ বয়কট করে বেরিয়ে আসে বাইরে এবং রাষ্ট্রপতির পদত্যাগ চাই। এবং তারই সুবাদে ফেসবুকে তার একটু পরেই হাসনাত আব্দুল্লাহ পোস্ট করে, স্ট্যাটাস দেয় এবং সেই পোস্টটি ছিল গেট আউট চুপ্পু। অর্থাৎ বোঝাতে চেয়েছে চুপ্পুকে সরাতে হবে রাষ্ট্রপতির পদ থেকে, না সরালে তারা মনে করে যে এই দেশ মানে শান্তিপূর্ণভাবে সামনের দিকে অগ্রসর করা অসম্ভব হয়ে যাবে ফ্যাসিবাদের দোসর যদি ক্ষমতায় থাকে। এছাড়াও হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বক্তব্যে বলেছে যে হাসনাত আব্দুল্লাহ মনে করছে যে চুপ্পু ফ্যাসিবাদের দোসর এবং জুলাই গণঅভ্যুত্থানে চুপ্পুর নেতৃত্বে ছাত্র জনতার উপরে গুলিবর্ষণ করা হয়। যখন ফ্যাসিস্ট সরকার, যখন প্রধানমন্ত্রী যখন ছাত্র জনতার বুকে গুলি চালানোর নির্দেশ দেয়, রাষ্ট্রপতি তখন কোনো প্রতিবাদ করেননি। বিনা কারণে নিরপরাধ মানুষগুলোকে যখন মেরে ফেলা হলো তখন কোনো প্রতিবাদ করেনি। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি তিনি, তারপরও চুপ হয়েছিলেন, বরঞ্চ ছাত্রদেরকে নিয়ে উপহাস করেছে। সুতরাং এই জুলাই গণঅভ্যুত্থানের পরে ছাত্র জনতার এই রক্তের বিনিময়ে যেই স্বাধীন বাংলা দ্বিতীয়বার আমরা পেয়েছি, এই বাংলায় ফ্যাসিবাদের কোনো দোসরের স্থান নেই, কোনো জায়গা নেই হাসনাত আব্দুল্লাহর মতে। হাসনাত আব্দুল্লাহ বলতে চাচ্ছে যে চুপ্পু সাহেব যদি ক্ষমতায় থাকে তাহলে তিনি মনে করেন জুলাই যোদ্ধাদের কিংবা জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন কথা না বাড়িয়ে হাসনাত আব্দুল্লাহর ফেসবুকে দেওয়া সেই স্ট্যাটাস নিয়ে কি ধরনের আলোচনা হচ্ছে আমরা সেটা দেখি এবং মানুষ কি মনে করছে, চুপ্পু সাহেবকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করা কি উচিত কি উচিত নয়, আমরা কয়েকটা বিশ্লেষণ দেখব। আশা করি সঙ্গে থাকবেন আপনারা পুরো ভিডিওটি জুড়ে আমাদের। Get out, Chuppo! Get out! Yes, I don't want to see your face. Get the hell out of here! তো আমি যদি বলতাম না তাহলে আমি এইভাবে বলতাম, বুঝছেন? তো যাই হোক, হাসনাত আব্দুল্লাহ ভাই এভাবে বলছে কিনা জানি না। সে তার ফেসবুক পেজে একটা পোস্ট করেছেন, গেট আউট চুপ্পু। তো তার ভাব, চেহারা, অঙ্গভঙ্গি মনে সেরকমই ছিল। এখন বর্তমানে হাসনাত আব্দুল্লাহ ভাই তো বাংলাদেশের ক্যাপ্টেন, বর্তমানে বলতে পারেন আপনারা বাংলাদেশের ক্যাপ্টেন, কারণ তার পোস্টের নিচে যে কমেন্টগুলো দেখলাম বেশিরভাগ মানুষই তাকে বাংলাদেশের ক্যাপ্টেন বলে ওনাকে করেছেন আর কি, ওনাকে উক্তি করেছেন। তো নিঃসন্দেহে এটা ভালো, খারাপ কোনো কিছু না। বাংলাদেশের মানে যতগুলো ইয়াং এখন ল মেকার্স রয়েছে, পার্লামেন্টে এমপি রয়েছে, তার মধ্যে সবচেয়ে কম বয়সের মধ্যে কম বয়সে মনে হয় যে
নোয়াখালী হাতিয়া থেকে যে ছেলেটা পাশ করেছে, নামটা ভুলে গেলাম, ঠিক আছে, যারা ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানেন, সম্ভবত কম বয়সের এমপি বর্তমানে এই পার্লামেন্টে বোধহয় সেই ছেলেটি, আর দ্বিতীয় হলো এই হাসনাত আব্দুল্লাহ। তো যাই হোক, গেট আউট চুপ্পু। তো ভাই গেট আউট চুপ্পু, ঠিক আছে, ভালো কথা, নানান কারণে আপনাদের কাছে হয়তো চুপ্পু সাহেব ভালো না। এখন আমি চুপ্পু সাহেবকে জীবনে নিজের চোখে দেখিও নি, এই আপনারা যেমন ইন্টারনেটে দেখেন, নিউজে দেখেন, আমিও আপনাদের মতোই দেখছি, ভালো মন্দ কিছু জানি না। চুপ্পু সাহেবের বাপের নাম কি তাও আমি জানি না, চুপ্পু সাহেব কি খায় কি পরে তা আমি জানি না, আপনারা যা দেখেন টিভির পর্দায় আমিও তাই দেখছি আর কি। তো এখন হয়তো চুপ্পু সাহেবকে নিয়ে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের কি এত প্রবলেম তা তো জানি না। তো এখন একটা নির্বাচন হয়ে গেছে, বাংলাদেশে মানে মরতে মরতে বেঁচে গেছে, বুঝছেন, বাংলাদেশ মরতে মরতে বেঁচে গেছে। যে কোনো সময় বাংলাদেশ সিরিয়ার মতো অবস্থা হতে পারতো। সিরিয়া যেমন সিরিয়ার ক্ষমতা দখলের জন্য এক দল না, দুই দল না, 3, 4, 5 দল, দেশি বিদেশি সব যত গোত্র বাহিনী, যত ফোর্স আছে, বুঝছেন, আমেরিকান ফোর্স, রাশিয়ান ফোর্স, চাইনিজ ফোর্স, এমন কোনো ফোর্স বাদ নাই, সবাই তার ক্ষমতা দখলের জন্য সিরিয়াতে এসে কি কাহিনী টেনা করছে, কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। আরে ভাই, বাংলাদেশ তো এই তুলনায় ধারে কাছে নাই। তো বাংলাদেশেও যখন এই পার্লামেন্ট ভেঙে যায়, শেখ হাসিনা সরকার চলে যায়, পুরা পার্লামেন্টে 330 জন সদস্য কেউ গোপনে থাকে, কেউ ভারতে চলে যায়, কেউ ইউরোপ আমেরিকাতে চলে যায়। তারপরে বাংলাদেশে যে প্রধান বিচারপতি থেকে নিয়ে শুরু করে এই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, এমন কোনো কিছু বাদ নাই যে উলট পালট হয়ে যায়নি। পৃথিবীর ইতিহাসে এটা একটা বিরল ঘটনা। যদি গিনিস বুকে এই ধরনের কোনো একটা র্যাঙ্কিং থাকতো, তাহলে বাংলাদেশের এই 4 আগস্ট এবং 5ই আগস্টের পর যে ঘটনা ঘটছে, বিশেষ করে বাংলাদেশের প্রশাসনে, অ্যাডমিনিস্ট্রেশনে এক্সিকিউটিভ পাওয়ারের ক্ষমতা, সেটা বিশ্বের বিরল ঘটনা। যে একটা সরকার পতন হইলে সেই দেশের সরকারের যে 330 জন সংসদ সদস্য সহ যারা যারা আছে পুরো পার্লামেন্টে সবাই ভেঙে যায়, প্লাস সেই দেশের যে প্রধান বিচারপতি থাকে সেও ভেঙে যায়, বুঝছেন, এই হইল ভাই কাহিনী। তো এখন এই ধরনের সিচুয়েশন যখন তৈরি হয়, তো একটা দেশের জন্য তো একটা বিরাট খাতরা। তো ওই সময় একমাত্র এই চুপ্পু সাহেব বাংলাদেশি ছিলেন, চাইলে উনিও ভেঙে যেতে পারতেন, কিন্তু উনি যাননি, জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশি ছিলেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের যে সংবিধান নামক যে বইটা আছে সেটাকে উনি বাঁচিয়ে দিয়েছেন এবং বাংলাদেশকে সিরিয়ার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। এটা যাদের মাথায় মাল আছে শুধুমাত্র তারাই আমার এই কথা বুঝতে পারবেন, বুঝছেন, বাকিরা আমার এই কথা ধরতে পারবেন না। তো এখন সেই 4ই আগস্ট 5ই আগস্টের ঘটনার পর আপনারা যারা কিনা এখন বর্তমানে এমপি হয়েছে, বা বাংলাদেশে গত 18 মাসে ইউনূস সরকারের আমলে যে ঘটনাগুলো ঘটেছে, বা যা আমরা দেখলাম বুঝলাম, বা যা কিছু হইলো, অন্তর্বর্তীকালীন সরকার হলে এই হইলো সেই হলো ইত্যাদি সবকিছু কিন্তু এই চুপ্পু সাহেবের হাত ধরেই হয়েছে। এবং চুপ্পু সাহেবের কাছেই কিন্তু আপনার হাতে হাত রেখে বায়াত নাকি কসম খাইছিলেন নাকি, শপথ, সুন্দর একটা নাম আছে, ওথ, ইংলিশে বলে ওথ, বাংলায় বলে শপথ, আরবিতে বলে বায়াত। দেখছেন, আরবিও কিন্তু টুকটাক ভালোই জানি, খারাপ না, বুঝছেন। তো এখন সেটা করেছেন। তো করার পরে যেহেতু চুপ্পু সাহেবের হাতে ধরে আপনারা বায়াত নিয়েছিলেন, আপনাদের মধ্যে কয়েকজন অন্তর্বর্তী সরকারের ইস্যু ছিলেন, ক্যাবিনেটও ছিলেন, তো চলছিল, খারাপ না ভালোই তো চলছিল, কম বেশি মিলা আছে টুকটাক। তারপরে এই নতুন ইলেকশন হইলো, তারপরে নতুন একজন সরকার আসলো এবং তার কাছেই তো আপনারা আবার বায়াত নিলেন একজন সংসদ সদস্য হিসেবে। তো এখন প্রেসিডেন্টের পদ, তাই না, এখন এই প্রেসিডেন্টকে নিয়োগ দিয়েছেন পুরোপুরি সরকার। এখন লোকটা ভালো হোক মন্দ হোক, কিন্তু যারা এখন সংসদে মানে মেজরিটি নিয়ে পার্লামেন্টে আছে, তো তার মানে তার অর্থ দাঁড়ায় যে মেজরিটি সাপোর্ট তাদের কাছেই রয়েছে, বাংলাদেশের জনগণের। একটা কথা চিন্তা করেন কমন সেন্স দিয়ে। তো এখন যেহেতু মেজরিটি সাপোর্ট এই বিএনপি নামক দলটা রয়েছে এবং বিএনপি চায় চুপ্পু সাহেব ক্ষমতায় থাকুক এবং আরো কিছুদিন প্রেসিডেন্ট হিসেবে থাকুক, তার মানে বাংলাদেশের মেজরিটি পিপল এটাই চায় যে চুপ্পু সাহেব ক্ষমতায় থাকুক বিএনপির মাধ্যমে, যেহেতু বিএনপি মেজরিটি রয়েছে তাদের পার্লামেন্টে। তো থাকুক না ভাই, অসুবিধা কি, আরে নিয়ে গেট আউট চুপ্পু, এই চুপ্পু সেই চুপ্পু, কি দরকার ভাই? আপনারা যদি ভাই অতীত নিয়ে কাহিনী করতে থাকেন, অতীতে কে কি করছিল, এই চুপ্পু সাহেব শেখ হাসিনা পায়ে ধরে বসেছিল, সেখানে শেখ হাসিনা আপা গুসা করে চুপ্পু সাহেবের সাথে কথা বলে না, যেটা কিনা আমাদের সাহেব, ওই যে পিনাকি সাহেব তার ভিডিওতে বারবার দেখায়, বুঝছেন। তারপরে ওই শেখ হাসিনা আপাকে কি হজরত বলছিল না কি বলছিল, মানে নানান কাহিনী, মানে শেখ হাসিনাকে তো সমর্থন করা, এগুলো আর কি। তো এইসব ভিডিও টিডিও কইরা টুইরা এক পেঁচাল এক রেডিও কতক্ষণ বাজবেন, বুঝছেন। গেছে তো ভাই, পাস্ট ইজ পাস্ট, যা আবার হয়েছে, বড় ধরনের একটা বিপদের হাত থেকে বড় বাচ্চা বেঁচে গেছে বাংলাদেশ। এখন কোনো মতে একটা ওই নির্বাচন হয়েছে, যাই হোক না কেন, তারপর একটা নতুন সরকার আসে, ভাই পুরোনো কথাবার্তা আপনারা ভুলে যান, এই প্রেসিডেন্টের যে পদটা রয়েছে পৃথিবীর কম বেশি সব দেশেই এই প্রেসিডেন্টের পদটা হলো সমালোচনা মুক্ত, অনেকটাই সমালোচনা মুক্ত। কি কারণে জানেন? কারণ প্রেসিডেন্টের কাগজপত্রে অনেক ক্ষমতা থাকলেও কিন্তু প্রেসিডেন্ট যা করে এই পার্লামেন্টে বা পার্লামেন্টে যে প্রধান বা প্রাইম মিনিস্টার যা কিছু বলেন প্রেসিডেন্ট কিন্তু তাই করতেই বাধ্য হয়, বুঝছেন। তো কাজেই আপনারা হয়তো সাংবিধানিক অনুযায়ী প্রেসিডেন্টকে বাংলাদেশের সুপ্রিম লিডার হয়তো মনে করতে পারেন, কিন্তু দেখা গেল যে কাগজ করতে গিয়ে কিন্তু এই সুপ্রিম লিডারের ক্ষমতা প্রয়োগের অনেকটা সুযোগ থাকে না। তো যার ফলে চুপ্পু সাহেব কিন্তু অনেকটাই অসহায়। যেমন আপনারা ধরেন না কেন, এই ইউনূস সাহেবের আমলে যতগুলো বৈধ অবৈধ খারাপ ভালো মন্দ যতগুলো এক্সিকিউটিভ অর্ডার হয়েছে সবকিছু কিন্তু চুপ্পু সাহেবকে দিয়ে সই করে দেওয়া হয়েছে। এবং চুপ্পু সাহেব তো কিছুদিন আগে তার ইন্টারভিউতে বললেন যেগুলো আমি করতে চাইনি কিন্তু আমাকে দিয়ে জোর করে করানো হয়েছে। তার মানে বেচারা খুবই অসহায়, তার অবস্থাটা একবার ভাবেন।
খুবই অসহায়। তো এখন হাসনাত আব্দুল্লাহ ভাই বাংলাদেশের ক্যাপ্টেন, উনি বাংলাদেশের তরুণ সমাজের একজন জ্বলন্ত তারা, নক্ষত্র নাকি স্টার। তাকে একটু ধৈর্যশীল হতে হবে, বুঝছেন? তার রক্ত তো গরম, বেশি রক্ত গরম হইলে তো আবার প্রবলেম। একটু ঠান্ডা করতে হবে, বুঝছেন? একটু ঠান্ডা করতে হবে, ঠান্ডা মাথায় কাজ করতে হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশের কথাও ভাবতে হবে, বুঝছেন? এইভাবে অতীত নিয়ে যদি আপনারা ব্যস্ত থাকেন, কাজ্জালারে মানে নিজেদেরকে ব্যস্ত রাখেন, তাহলে আপনারা সামনের দিনগুলোতে ভালো কাজ কেমনি করবেন? আপনারা তো অতীতের কিচ্ছা কাহিনী, কিলাকিলি, চুলাচুলি এগুলো নিয়ে আছে। তো চুপ্পু সাহেবকে আপাতত মাফ করে দেন। জানি না মাফ করার মতো কোনো কাজ উনি করেছেন কিনা। তো যাই হোক, যদি করে থাকে ভাই মাফ টাফ করে দেন। নতুন একটা বাংলাদেশ কেমনি কি করবেন করেন। আর ঘন ঘন আপনারা এই যে গতকাল আপনারা পার্লামেন্টে গেলেন, তারপর আবার পার্লামেন্টের সংসদ অধিবেশন বর্জন করলেন, এগুলো ভালো কোনো উদাহরণ না। শুরুটা হলো খারাপ দিয়ে, এগুলো আপনারা করেন না। সংসদে থাকেন, গরিব দুঃখী কাঙ্গাল একটা দেশ বাংলাদেশ। দেখেন টুকটাক কিছু করে এটাকে ইউরোপ আমেরিকা বানানো যায় কিনা। ইউরোপ আমেরিকা না হলে অন্তত সিঙ্গাপুর, পাশের দেশ সিঙ্গাপুর, সেইখানে তার কাছে কোনো মতে নিয়ে যাওয়া যায় কিনা। তো এই জন্য বাংলাদেশে যা যা পরিবর্তন আনা দরকার, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সরকারি অফিসারদের যে করাপশন, বাংলাদেশের অর্থকরী লুটপাট যা কিছু আছে, বুঝছেন, এগুলোর দিকে মনোযোগ। ওই চুপ্পু সাহেব, গেট আউট চুপ্পু, এগুলো হইলে প্লিজ আপনারা সবাই নষ্ট করেন। আরেকটা কথা আমি বলি ভিডিওটা শেষ করে রাখি, সেটা হলো এই যে কিছুক্ষণ আগে বললাম, যে কোনো দেশের প্রেসিডেন্ট যেখানে কিনা সংসদীয় সরকার থাকে, সেই দেশের প্রেসিডেন্ট কিন্তু সমালোচনার ঊর্ধ্বে। তো এখন খেয়াল করে দেখেন পাশের দেশ ভারত, আপনি কি বলতে পারবেন ভারতের প্রেসিডেন্টের নাম কি? বাংলাদেশে যেমন পার্লামেন্টারি সিস্টেম, ভারতে কিন্তু পার্লামেন্টারি সিস্টেম। পার্লামেন্টের প্রধান থাকেন কে? প্রাইম মিনিস্টার। বাংলাদেশে প্রাইম মিনিস্টার, ইন্ডিয়াতে প্রাইম মিনিস্টার। এখন যদি বলি ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর নাম কি, একটা ন্যাংটা ছিল বলে দিতে পারবেন, বুঝছেন? ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর নাম হলো শ্রী নরেন্দ্র মোদীজি, তাই না? এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি ভারতের রাষ্ট্রপতির নাম কি, সেখানেও তো একটা রাষ্ট্রপতি আছে। বাংলাদেশের রাষ্ট্রপতিকে নিয়ে যে পরিমাণ আপনারা চুলাচুলি করেন, ভারতের রাষ্ট্রপতির নামটা পর্যন্ত করতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বলে রাখলাম, যদি পারেন, পাশের একটা দেশ এবং পৃথিবীর সবচেয়ে বড়, ওয়ান অফ দ্য বিগেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এই ইন্ডিয়া। এই ইন্ডিয়ার বর্তমানে প্রেসিডেন্টের নাম কি, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন পারলে, প্রেসিডেন্টের নাম কি যারা এই ভিডিওটা দেখছেন পারলে কমেন্ট করে জানবেন। ভুলে গুগলে যাবেন না। তো যদি আপনাকে উত্তর না দিতে পারেন, তাহলে ধরে নেন ভারতেও দেশ, বাংলাদেশেও দেশ। ভারত তাদের রাষ্ট্রপতির অবস্থানটাকে কোথায় নিয়ে রাখছে? ওই গেট আউট নামটা মুখে আমি বললাম না, সেই ভারতের রাষ্ট্রপতি চিনি তো আমি, বুঝছেন? তো মুখ দিয়ে উচ্চারণ আমি করলাম না, আপনি বললাম। তারাও গেট আউট প্রেসিডেন্ট এগুলো বলে না দিনে দুপুরে। তারা আগামী দিনের চ্যালেঞ্জকে সামনে রেখে বিভিন্ন বড় বড় প্ল্যানে কাজ করতেছে এবং দেশটাকে কোথা থেকে কোথায় নিয়ে যেতেছে। তো আমাদের উচিত এখন পিছনে কি হয়েছে না হয়েছে এসব কাহিনী বন্ধ করা, নতুন করে দেশটাকে কিভাবে সুন্দর করে দাঁড় করানো যায়, এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা যায়, ঘুষ লুটপাট যা কিছু আছে, চুরি বদমাইশি যা কিছু আছে, বাংলাদেশের মানুষের জন্য ভালো হয় এমন কিছু করেন, বুঝছেন? মানুষের দোয়া পাবেন। শেষ পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন হলো এবং প্রথম দিনই বেশ চাঞ্চল্য তৈরি হলো যখন বিরোধী দল জামাত এনসিপির সদস্যরা ওয়াকআউট করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণের সময়। তিনি ভাষণ দিতে যখন আসেন তখন তাকে প্লাকার্ড নিয়ে তারা হাজির ছিলেন। আগের থেকে প্রস্তুতি বোঝাই যাচ্ছিল। জুলাই নিয়ে গাদ্দারি চলবে না, জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ করো, এমন স্লোগান। দেখলাম বেশ হাসনাত আব্দুল্লাহর যথারীতি উত্তেজিত মুড। তবে ওয়াকআউটের সময় শেষ ভাগের সংসদ অধিবেশনটা পুরোটা সময় বেশ ভালোই চলেছে এবং বিরোধী দলের চমৎকার পার্টিসিপেশন এবং সমর্থন। শুধুমাত্র কেন জানি স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচনের সময় যখন কি ভোটে দিল, তখন তারা মানে ওই যে যদি সমর্থন থাকলে সবাই বললেন হা, তারা হাও বললো না, নাও বললো না, চুপচাপ থাকলো। তো ঠিক আছে, বোঝা গেল যে মৌনতা সম্মতির লক্ষণ। কিন্তু শেষে যখন নাকি শাহাবুদ্দিনের ভাষণের পর্ব আসলো এবং এটা সম্ভবত নির্ধারিত, তারাও প্রস্তুতি ছিল, একেবারে ছাপানো প্লাকার্ড তারা তুলে ধরলো। শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিবাদ হলো। এর মধ্যে হাসনাত আব্দুল্লাহ বেশ একটু সামনে এগোনোর চেষ্টা করলো। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিরোধী দলের উপনেতা, তিনি সবাইকে নিবৃত্ত করে ওয়াকআউটের মধ্য দিয়ে বিষয়টা সবাইকে নিয়ে গেলেন, ওয়াকআউট করালেন। এটা বেশ উত্তেজনা ছড়ালো। এর আগ পর্যন্ত পুরো সংসদ অধিবেশনটা খুব বেশি প্রাণবন্ত ছিল না, নিরামিষ ছিল। সবচেয়ে বড় এই সংসদ অবাক কাণ্ড যে কোনো কথাই শোনা যাচ্ছিল না, সাউন্ড সিস্টেম এত খারাপ। এবং তার মাঝে তো দেখা গেল সাউন্ড সিস্টেম এক পর্যায়ে বন্ধ হয়ে গেল। তখন নামাজের বিরতি দিয়ে সেটা চালু করার চেষ্টা করা হলো, কিন্তু করা হলো, কখনো অল্প কিছু শোনা গেছে, আবার অধিকাংশ সময় শোনা যায়নি। এবং সবাই আসলে অন্য কোনো সময় হলে, অন্য যে কোনো পরিস্থিতিতে হলে সবাই উঠে চলে আসার কথা। অন্তত আজকের ভিআইপি গ্যালারি, দর্শক গ্যালারিতে যারা এসেছিলেন তারা মজা পায়নি। এবং দেখা গেল যে এমপিরা তারাও অস্বস্তি বোধ করছিল, বারবার তারা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল
যে তারা শুনতে পাচ্ছেন না, সংসদের মাইকও কাজ করছে না। কি মানে সংসদ উপহার দিয়ে গেল শেখ হাসিনা, যে সংসদ কাজই করছে না, মানে সাউন্ড সিস্টেমটা ঠিক করতে পারেনি। এত উন্নয়ন, সাউন্ড সিস্টেমের উন্নয়ন নেই। আসলে সংসদ তো গত 15-20 বছরের মধ্যে পেশাদার কোনো সাংবাদিক যায়নি এই সংসদে, কারণ এই সংসদের কোনো আকর্ষণ ছিল না। এই সংসদ ছিল শুধুমাত্র আনুষ্ঠানিকতা, যেমন রাষ্ট্রপতির পদটা যেমন আলংকারিক, তেমনি সংসদটাও ছিল আলংকারিক। আর দুনিয়া যত নিজেদের ধান্দাবাজি, আইন কানুন এগুলি পাশ করার জন্য। এই সংসদেই একটা ঘৃণ্য সংসদ ছিল। যখন এই সংসদে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এই সংসদে, সেই সংসদটাই বসলো। এই সংসদের আকর্ষণটা, বৈশিষ্ট্য হলো এই যে এই সংসদে এবার আওয়ামী লীগ বলে কোনো দল ছিল না। আবার বিএনপি অনেক বছর পর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসলো। মাঝখানে তারা 2018-তে কেন গেল আমি এখনো বুঝি না। 5-6 জন তাদের পার্টিসিপেশন ছিল, তার মধ্যে রুমিন ফারানা, তারপরে হারুন রশিদ চাঁপাইনবাবগঞ্জ, তারা বেশ জ্বালামি বক্তব্য দিত, সেগুলি কোড হতো, কিন্তু সংসদের কোনো গুরুত্ব ছিল না। অনেক বছর পর একটা সংসদ, প্রাণবন্ত সংসদ পাওয়া গেল। অন্তত সবাই আসলেন, 3 বাহিনীর প্রধানকে দেখা গেল, জুবাইদুর রহমান, জাইমা রহমান, ডক্টর মোহাম্মদ ইউনূস আর ডক্টর আসিফ নজরুল, তারাও ছিলেন অতিথির সারিতে, তারাও দেখলেন। কিন্তু শেষ ভাগ পর্যন্ত অনেকে ছিলেন না। অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ নজরুলকে দেখা যায়নি। রাষ্ট্রপতি ভাষণের সময় তাদের যে প্রতিবাদ হবে, ওয়াকআউট হবে, এটার জন্য পূর্ব নির্ধারিত, অনেকটা সাজানো গোছানো। তারা প্লাকার্ড যেভাবে ছাপায় নিয়ে আসে, তাদের তারা দিনের কার্যসূচি অনুযায়ী জানে যে ওয়াকআউট করবে। ওয়াকআউট করেছে, ভালো, খারাপ লাগেনি। অন্তত গৃহপালিত বিরোধী দল হওয়ার চেয়ে একটু মেজাজি একটা বিরোধী দল, সত্যিকারের বিরোধী দল হওয়াটা দরকার। সংসদের একটা অপূর্ণতা তো আছে, কারণ এই সংসদটা বারবার চিন্তা করছিলাম, যখন আমি কভার করতাম তখন ছিল বিএনপি আওয়ামী লীগের অংশগ্রহণ, জামাত তারাও ছিল। সেই সংসদ কভার করতাম, বেশ একটা উত্তেজনা লাগতো, ভালো লাগতো, আগ্রহ ছিল। এরপরে তো সংসদ মানে এটা তো একটা কালিমা সংসদ, তা আসি নাই। তো অনেকদিন পর এটার একটা আওয়াজ পেল, কিন্তু তারপরেও বুকের ভিতরে একটা চিনচিন করে বেদনা বাঁচতে থাকলো, যে যতই আওয়ামী লীগকে নিন্দা করি, মন্দ বলি, আওয়ামী লীগের তো একটা জনসমর্থন আছে, সত্য। তাদেরও একটা যদি পার্টিসিপেশন যদি থাকতো ভালো হতো। অনেক সময় মনে হচ্ছিল যে স্বতন্ত্র কয়েকজন সদস্য আছেন, তারা যদি মিলে একটা আওয়ামী লীগে যোগ দিয়ে যদি একটা আওয়ামী লীগ বানাইতো, তাহলে অন্তত এই সংসদের একটা পরিপূর্ণতা পাইতো। এখানে বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবাই আছে, এখন কিন্তু বলা যাচ্ছে না। সুতরাং এই একটা অপূর্ণতা নিয়ে শুরু হলেও শুরুটা দরকার ছিল, শুরুটা গুরুত্বপূর্ণ। কারণ গণতন্ত্র এবং নির্বাচনকে যে পর্যায়ে নিয়ে গেছিল আওয়ামী লীগ, এই জায়গা থেকে একটা পরিত্রাণ পাওয়ার দরকার ছিল। সেই পরিত্রাণটা ঘটলো, কিন্তু এটা বলা যাবে না যে এটা পরিপূর্ণতা পেল। সুতরাং এখনো অনেক পথ পাড়ি দিতে হবে এদেশের গণতন্ত্রকে। সংসদে অবিশ্বাস্য যেসব ঘটনা ঘটলো, বহুদিন পর একটা প্রাণবন্ত নির্বাচিত সংসদ আমরা দেখলাম। এই সংসদের জন্য আমাদেরকে 2008 সালের পর থেকে অপেক্ষা করতে হয়েছে। 2008 সালের ডিসেম্বরে একটা নির্বাচন হলেও সেনা শাসিত সেই 111 সরকার নিয়ে নানা ধরনের প্রশ্ন রয়েছে। প্রিয় দর্শক, দীর্ঘ সময় পেরিয়ে 2008-এর পর 2026, 18 বছর পর এমন একটি নির্বাচিত সংসদ আমরা দেখলাম, যার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মনে আশা জেগে উঠেছে। নতুন রাজনীতির চর্চা হবে, মানুষের আশা ভরসার স্থল হবে সংসদ। আলাপ আলোচনা যুক্তির ভিত্তিতে জনগণের কল্যাণ করা হবে, কেবলমাত্র সংখ্যাগরিষ্ঠতার তকমা দিয়ে নয়, বরং যৌক্তিক কারণেই জনগণের জন্য আইন এবং অন্যান্য প্রয়োজনীয় বিধি বন্দোবস্ত তৈরি হবে এই সংসদ থেকে। এইরকমই তো প্রত্যাশা, প্রিয় দর্শক। তো আজকে গুরুত্বপূর্ণ অনেকগুলো ঘটনা ঘটেছে, যেমন স্পিকার নির্বাচন করা হয়েছে, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন, অনেকগুলো কমিটি গঠন করা হয়েছে অধ্যাদেশগুলো গ্রহণ করবার জন্য। এর বাইরে আমরা দেখলাম প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু ভাষণ দিয়েছেন, গণ অভ্যুত্থানের পক্ষে বক্তব্য হয়েছে। গণ অভ্যুত্থানের পক্ষে অনেকেই বক্তব্য দিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য 11 দলীয় জোট থেকে নাহিদ ইসলামের বক্তব্য অসাধারণ ছিল, বিএনপি জোট থেকে জোনায়েদ সাকির বক্তব্য আকর্ষণীয় ছিল। তো আমি দুটো ঘটনাকে এখানে উল্লেখ করতে চাই। একটি ঘটনা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের, তিনি যে সূচনা বক্তব্য দিয়েছেন, অত্যন্ত চমকপ্রদ এবং হৃদয়গ্রাহী ছিল এই বক্তব্য। একটি বাক্য শুনে আমি অন্যরকম অনুভব করলাম, সেটি আপনাদেরকে শোনাতে চাই, শুনুন। তিনি বললেন যে বিতাড়িত
স্বৈরাচার এই শব্দটি ইউজ করলেন, বিতাড়িত স্বৈরাচার। তখন আমার মনে পড়লো যে আমরা যেমন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি যে বিতাড়িত শয়তানের হাত থেকে আমরা রক্ষা চাই। তো প্রধানমন্ত্রী এই শব্দটি ব্যবহার করলেন, এটা আপনারা শুনতে পারেন। আমি বিশ্বাস করি আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন সার্বভৌম নিরাপদ স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই। জাতীয় সংসদকে জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু না করে বিতাড়িত ফ্যাসিস্ট সরকার জাতীয় সংসদকে অকার্যকর করে ফেলেছিল। এই শব্দটি বিতাড়িত ফ্যাসিস্ট সরকার জাতীয় সংসদকে অকার্যকর করে ফেলেছিল, এটা খুব তাৎপর্যপূর্ণ কথা। এই একটি লাইন যদি আমরা পর্যালোচনা করি বা বিশ্লেষণ করি তাহলে পুরো 18 বছরের একটা চিত্র আমরা পাবো। আরেকটি ঘটনা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে যখন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর নাম ঘোষণা করা হয়, তিনি ভাষণ দিতে আসেন, তখন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ বিরোধী দলীয় সংসদ সদস্যরা যে প্রতিবাদ করেন সেটাও খুবই গুরুত্ববাহী ছিল এবং জোরালো প্রতিবাদ ছিল নিঃসন্দেহে। গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল যে সরকারের তরফ থেকে প্রেসিডেন্ট নিয়োগ না করে পুরনো প্রেসিডেন্টকে বহাল রেখে তাকে দিয়ে সংসদের সূচনা বক্তব্য বা সংসদের যে রীতি আছে সেই রীতি মেনে চলা হলো। অন্যদিকে বিরোধী দল থেকে এটার তীব্র প্রতিবাদ করা হলো। সবচেয়ে আরো আকর্ষণীয় বিষয় ছিল বা দৃষ্টি আকর্ষণীয় ব্যাপার হচ্ছে যে সংসদ সদস্যদের হাতে প্ল্যাকার্ড ছিল, গণতন্ত্র চাই, ফ্যাসিবাদের দালালদের অপসারণ করুন, এই ধরনের বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। যখন প্রেসিডেন্ট ডায়াসে এলেন তখন তার উদ্দেশ্যে এগুলো প্রদর্শন করা হচ্ছিল। পাশাপাশি শফিকুর রহমান কিন্তু সরাসরি প্রেসিডেন্টকে চিহ্নিত করে বা প্রেসিডেন্টকে দেখিয়ে বক্তব্য দিচ্ছিলেন, তিনি প্রতিবাদ করছিলেন, তিনি বলছিলেন যে আপনি কেন বক্তব্য দিতে এলেন, আপনার যদি সম্মান মর্যাদা থাকে তাহলে আপনি বক্তব্য দেবেন না। এর পাশাপাশি আপনি আপনার শপথ ভঙ্গ করেছেন, আপনি ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের দালাল, সুতরাং এই সংসদে এসে আপনি সংসদকে অপবিত্র করতে পারেন না। এ সময় কিন্তু আমরা দেখলাম যে বিএনপির সংসদ সদস্যরা নিশ্চুপ ছিলেন, ফলে বিরোধী দলীয় সংসদ সদস্যরা যখন চিৎকার করে করে প্রতিবাদ করছিলেন সেই আওয়াজটা পুরো হল রুমে প্রকম্পিত করছিল এবং প্রতিধ্বনিত হচ্ছিল। এটা একটা অন্যরকম ব্যাপার, ফ্যাসিবাদের বিরুদ্ধে এটা একটা উদাহরণ হয়ে থাকলো যে সংসদের প্রথম দিনই প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের বিরুদ্ধে এই প্রতিবাদটি উচ্চারিত হলো। এখন বিএনপিও নিশ্চয়ই উপলব্ধি করবে যে এই প্রেসিডেন্টকে যদি বহাল তবিয়তে রাখে তাহলে কি কি বিপদ আছে, পাশাপাশি ফ্যাসিবাদের একটা প্রতীক হিসেবে সরকারের সঙ্গে থেকে যাবে এটি, এই ব্যাপারে তারাও হয়তো সিদ্ধান্ত নিতে আরো এক ধাপ আগ্রহী হবে। দেখা যাক। এর বাইরে আমরা যখন স্পিকার নির্বাচিত হলো তখন স্পিকারের উদ্দেশ্যে বিরোধী দলের ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি যে বক্তব্য দিয়েছেন সেটাও অনেকেই প্রশংসা করেছেন, বিশেষ করে সরকারি দলের সংসদ সদস্যরা, কারণ তিনি স্বাগত জানিয়েছেন, হাস্যরস করে বলেছেন যে বিরোধী দলের দুঃখিত স্পিকার না, মানে যিনি এই সংসদের চেয়ারম্যান হিসেবে কার্যক্রমটি শুরু করলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তাকে নিয়েও হাস্যরস করেন কুমিল্লা থেকে নির্বাচিত জামাতের সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কারণ ডক্টর খন্দকার মোশাররফ কুমিল্লার মানুষ, কুমিল্লা থেকে নির্বাচিত হয়েছেন। তো এরপর যখন স্পিকার নির্বাচিত হলো তখন স্পিকারকেও জামাত স্বাগত জানালেন। সব মিলিয়ে বিএনপির সংসদ সদস্যদের মধ্য থেকে যারা বক্তব্য দিয়েছেন তারা প্রাণবন্ত বক্তব্য দিয়েছেন, অন্যদিকে বিরোধী দলের পক্ষ থেকে যারা দিয়েছেন তারাও যৌক্তিক নানা দাবি দেওয়া তুলে ধরেছেন। আমাদের প্রত্যাশা যে সংসদ এভাবে প্রাণবন্ত হয়ে উঠবে। এখন এই যে জুলাই সনদ নিয়ে কি হয় সেটার দিকেই তাকিয়ে আছে সমগ্র মানুষ। বাংলাদেশে যারা গণ অভ্যুত্থানের পক্ষে আছেন তাদের একটা প্রত্যাশা যে জুলাই সনদটিকে অক্ষরে অক্ষরে মেনে চলবে এই সরকার এবং সংসদে সেটার প্রতিফলন দেখা যাবে। দেখা যাক কি হয়, সময় বলে দেবে আসলে আমরা কোন পথে যাচ্ছি, পুরনোতেই প্রত্যাবর্তন নাকি নতুন পুনরুত্থান। দেখা যাক। ভালো থাকবেন সবাই, শুভেচ্ছা নিরন্তর, আল্লাহ হাফেজ। হাসনাত আব্দুল্লাহকে পথ দেখিয়েছে জামাত। জামাত এমপির কাছ থেকে হাসনাত আব্দুল্লাহ শিখেছেন এবং দেশব্যাপী তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন। কিন্তু জামাতের মিডিয়া উইং, জামাতের পিআর টিম যে কতটা অদক্ষ, ব্যর্থ, দেখেন এখান থেকে জামাতকে শেখা দরকার। হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের বিরল ইতিহাস সৃষ্টি করেছেন এবং হাসনাত আব্দুল্লাহর একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফেসবুক লাইভে, ব্যক্তিগত ক্লাসরুমে, এটা বাংলাদেশের ইতিহাসে লিপিবদ্ধ থাকবে, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মানুষ যেটা জানতো না হাসনাতের লাইভ ক্লাসের মাধ্যমে সেটা জানছে। এক হাসনাত একটা লাইভ ক্লাসের মাধ্যমে গভীর রাতে পুরো বাংলাদেশের 299 এমপি কে প্রভাবিত করেছে। জনগণ জেগে উঠেছে, সবাই নড়ে চড়ে বসতে বাধ্য হয়েছে এবং শত শত কোটি টাকা, হাজার কোটি টাকার চুরি দুর্নীতি বন্ধ হয়ে গেছে।
কারণ জনগণ জেনে গেছে যে এই টাকা আসে, এই বরাদ্দ আসে। এখন ওইটা না দেখলে তো জনগণ ধরবে। মানে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হাসনাতের এক লাইভ ক্লাসে বন্ধ হয়ে গেছে, এবং লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা হতে পারে খেজুর খাওয়া, ওটা বন্ধ। খেজুর এটা একটা সিম্পল বিষয়, ওটা কোনো টাকার মধ্যেই পড়ে না। আর খেজুর এটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে না, ওটা বিদেশি সহায়তা এমপিদের মাধ্যমে দেওয়া হয়। আবার অনেক ক্ষেত্রে এমপিদের জিজ্ঞেস করা হয় না, ওটা উপজেলা প্রশাসন দেয়। কিন্তু এই খেজুরের কথা জেনেই মানুষ এতটা উত্তেজিত। আর বাকি যেগুলো বলেছে ওগুলো তো সব রেকর্ড আছে, ওগুলো জনগণ ধরবে। এখন যারা তৃতীয় পক্ষ, যারা রাজনীতি বিশ্লেষণ করে, সরকারের ভুল ত্রুটি খুঁজে বের করে, তারাও এগুলো খুঁজবে, তারাও এগুলো নিয়ে বিশ্লেষণ করছে। এবং বিএনপি সরকার কিভাবে কি করে দুর্নীতি নিয়ে কাজ করা, এটা টিআইবি বা এই ধরনের প্রতিষ্ঠানের চাইতে সোশ্যাল মিডিয়া এখন বেশি শক্তিশালী। সোশ্যাল মিডিয়া যারা ফ্যাক্ট চেকিং করে বা বিভিন্ন অনিয়ম নিয়ে কাজ করে, আমরা যারা দুর্নীতির তথ্য প্রমাণ খুঁজি, আমাদের জন্য এটা আরো বেশি সহায়ক হলো হাসনাত আব্দুল্লাহর সেই লাইভ ক্লাস। কারণ অনেক কিছুই আমরা জানতাম না, হাসনাত জানিয়ে দিয়েছে। কারণ এটা অনেকটা গোপনীয় ছিল, এটা আমাদের পক্ষে জানা সম্ভব ছিল না। এটা যিনি এমপি শুধু তিনিই জানতে পারেন। এই জন্য এমপিরা অতীতে কখনো এরকম একদম খোলামেলা বলেন নাই, তা হাসনাত বলেছেন। তো এই যে বিরল ঘটনা ঘটিয়ে দিয়েছেন, পুরো বাংলাদেশে তোলপাড় লেগে গেছে। আরে হাসনাত যে কাজ করেছে, এই সেম কাজ জামাত ইসলামের এমপি কামরুল হাসান মিলন, তিনি ময়মনসিংহের ফুলবাড়ি আসনের এমপি, তিনি হাসনাত আব্দুল্লাহর 5 দিন আগে সরকারের কোন জায়গা থেকে কত টাকার প্রজেক্ট এসেছে সবকিছু ফেসবুক পোস্ট দিয়ে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহর 5 দিন আগে। কিন্তু তার ফেসবুক পোস্টের রিচও নাই, আর জামাতের মিডিয়া বিভাগ, প্রচার বিভাগ, কেউ এটা প্রচার করেনি। জামাতের কোনো মিডিয়া নাই, আর সোশ্যাল মিডিয়া তো আছে, তারাও এটা প্রচার করেনি। অথচ হাসনাত যে কাজ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্মার্টলি করেছেন, ওই কাজ একটু দুর্বল ভাবে জামাতের এমপি আগেই করেছে। ঠিক আছে, জামাতের হয়তোবা তাদের লোকজন আর হাসনাতের মতো অতটা স্মার্ট নন, স্বাভাবিক। হাসনাত ইয়াং ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে, তার মতো স্মার্ট হওয়া কঠিন জামাতের অন্যান্য এমপিদের। এখন হাসনাতের মতো পারবে না, ঠিক আছে, কিন্তু জামাতের পিআর টিম তো পারতো। এই জামাতের কামরুল হাসান মিলন যে ঘটনাটা ঘটিয়েছে, হুবহু যেটা অনুসরণ করেছেন মাত্র হাসনাত আব্দুল্লাহ, ওইটা জামাত ছোট ছোট ফটো কাট করে সরিয়ে দিতে পারতো, এবং জামাতের পিআর টিম এটা কাজে লাগাতে পারতো। কিন্তু জামাত কিছুই করেনি, কেউ জানে না। হাসনাতেরটা সামনে আসার পর 2-1 জন সামনে আসে, আরে ভাই এটা তো জামাতের এমপি কামরুল হাসান মিলন আগেই করেছে। অথচ ফুল ক্রেডিট নিয়ে নিল হাসনাত আব্দুল্লাহ। কিন্তু এর আবিষ্কারক, পায়োনিয়ার, প্রোপোনেন্ট কে? জামাতের এমপি। হাসনাত শিখেছে জামাতের এমপিটা দেখে, যেহেতু আগে জামাতের এমপি করেছে। মজা না? তো মিডিয়া না থাকলে, মিডিয়া বিভাগ দুর্বল হলে কি অবস্থা হয় দেখেছেন? দেখেন, বিএনপি কে আমরা গালাগালি করি, কিন্তু বিএনপির মিডিয়া বিভাগ জামাতের সাথে কয়েক হাজার গুণ শক্তিশালী। বিএনপির যে ওয়াহিদুজ্জামান, টাকলাদুজ্জামান বলি, এই ওয়াহিদুজ্জামান জামাতের টোটাল মিডিয়া উইং এর চাইতে বেশি শক্তিশালী। তারা কি করে বলি শোনেন, এবং জামাত কি করে আমি তো জানি। এখানে বিএনপির বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ছোট ছোট অ্যাক্টিভিস্ট লেখক, যাদের একটা লেখায় 1000 রিয়াক্ট করে না, তারাও বিএনপির হাইকমান্ডের কাছে জনপ্রিয় অ্যাক্টিভিস্ট। তাদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কোন একটা বিষয় ভাইরাল করার প্রয়োজন হলে তারা ওখানে দিয়ে দেয়, তাদের সমস্ত অ্যাক্টিভিস্টদের দৃষ্টি আকর্ষণ করে যে এটা সবাই আসেন একসাথে ভাইরাল করে দিই। কিন্তু জনগণ তাদের ফেসবুকের তেমন রিয়াকশন দেয় না, সারা নাই। কিন্তু তারপরে বিএনপি সেন্ট্রাল এটা করার চেষ্টা করে। আর জামাতের অ্যাক্টিভিস্টদের নিয়ে জামাতের মিডিয়া বিভাগের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপই নেই। জামাতের আছে জাস্ট নিউজ পেপার এন্ড টিভি চ্যানেল, বা এদেরকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ, প্রেস উইং এর। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবেন। মানে হাসনাত আব্দুল্লাহ ভাই বরাবরই সেরা, এটা জার্সি নয়, বরং জুলাই যুদ্ধের ইউনিফর্ম। ছেলেটা ক্ষমতা পেয়ে চেতনা ভুলে যায়নি। স্যালুট জানাই হাসনাত আব্দুল্লাহ ক্যাপ্টেনকে। তার হাত ধরেই জুলাই বেঁচে থাকুক 1000 বছর। সে একাই 100 বলা যায়। হাসনাত আব্দুল্লাহ অন ফায়ার। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হাসনাত আব্দুল্লাহর মতো বাকি সবাইকে সরব হতে হবে। অনেকেই বলাবলি করছে হাসনাত আব্দুল্লাহ যেটা বলেছে সেটা একদম উচিত কথা, সঠিক কথা বলেছে। চুপ্পু সাহেবকে রাষ্ট্রপতির পদে রাখলে, বহাল রাখলে জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে, জুলাই শহীদের রক্তের সঙ্গে প্রতারণা করা হবে, এটা অনেকে মনে করে। অনেকে মনে করে ফ্যাসিবাদের কোনো দোসরের জায়গা, স্থান এই নতুন বাংলাদেশে নেই। ক্যাপ্টেন হাসনাতের কথা মানে আগুনের গোলা। হাসনাত আব্দুল্লাহ স্পষ্টবাদী এবং স্পষ্ট ভাষায় সে কথা বলতে পছন্দ করে বরাবরই। হাসনাত আব্দুল্লাহ স্পষ্টভাবে বলেছে গেট আউট চুপ্পু, অর্থাৎ এরপরও যদি নির্লজ্জ হয় তাহলে এই ক্ষমতায়
বসে থাকবে, বহাল থাকবে। যদি ন্যূনতম মান সম্মান বেঁচে থাকে তাহলে সে স্বইচ্ছাই হয়তো পদত্যাগ করে চলে যাবে পদ থেকে। প্রিয় দর্শক, আপনারা জানাবেন আপনাদের মতামত, আপনারা কি বলতে চান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হয়তো হাজির হবো আবারও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।